নমস্কার, সুস্বাগতম, শুভ সকাল। এই সাত সকালে আমরা আজকে একদম নতুন ভিন্ন একটা ভিডিও নিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের কাছে আমরা হাজির হয়েছি। তো আজকে ভিডিওর বিষয়টা হলো পার্লামেন্টে কিভাবে অর্থ বিল পাস করা হয় সে বিষয়ে আলোচনা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব এই সকালে আমাদের পাঠকেন্দ্র শেষের কবিতা সুন্দরবন। আর তোমরা দেখছো আমাদের এই নতুন ভিডিওটি, যার সৌজন্যে এটি হলো শেষের কবিতা সুন্দরবন, যেটি অধিকাংশ ছাত্রছাত্রীদের প্রাণের সম্পদ হয়ে উঠেছে। ইউটিউব চ্যানেলে ফিডব্যাক অর্থাৎ কমেন্টস বক্সে গেলেই তোমরা সেটা বুঝতে পারবে। তো আমরা আজকে আলোচনা করি যে পার্লামেন্টের অর্থাৎ ভারতীয় সংসদে কিভাবে অর্থ বিল নামক বিষয়ে বিলটি পাস করানো হয়। তো এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমাদের খুবই প্রাসঙ্গিক একটি বিষয় আমাদের আলোচনা করার দরকার। সেই বিষয়টি হলো অর্থ বিল কাকে বলে। এই অর্থ বিল কি, এই বিষয়টি না জানলে তাহলে আমরা কি করে জানব যে অর্থ বিল কিভাবে পাস করতে হবে। তাই আমরা প্রথমেই জেনে নেব অর্থ বিল কাকে বলে। তোমরা চুপচাপ বসে শোনো, আমি আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হব আজকের এই ক্লাসটি। তো অর্থ বিল কাকে বলে? ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারা অনুসারে, আবার ভালো করে শোনো, ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারা অনুসারে বলা হয়েছে যে ভারতের সঞ্চিত তহবিল অথবা আকস্মিক তহবিল থেকে ব্যয় সংক্রান্ত বিষয় বা অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয় জড়িত এবং প্রাসঙ্গিক কোনো আর্থিক অঙ্গীকার ও নীতিকে বলা হয় অর্থ বিল। অর্থাৎ 110 নম্বর ধারায় ভারতীয় সংবিধানে অর্থ বিল কাকে বলে বা অর্থ বিল কি সে সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে। আর সেখানে বলা হয়েছে যে ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ বিনিয়োগ এবং আকস্মিক তহবিল থেকে ব্যয় সংক্রান্ত কোনো বিষয় বা তার সঙ্গে জড়িত প্রাসঙ্গিক কোনো নীতিকে বলা হয় অর্থ বিল। এই অর্থ বিলের সঙ্গে বেশ কতগুলি জিনিস, বিশেষ করে 7টি জিনিস ভীষণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেগুলো হলো ঋণ গ্রহণ বা ঋণ প্রদান এবং যে কোনো কর ধার্য, বিলোপ, পরিহার সম্পর্কিত বিষয় এবং পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলি এই অর্থ বিলের আওতার মধ্যে আসে। এই কয়েকদিন আগে তোমরা দেখবে আমাদের সংসদে অর্থাৎ লোকসভায় কিন্তু বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে কিন্তু কিভাবে ব্যয় করা হবে, কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, কোন খাত থেকে টাকা আরও ব্যয় সংকোচ করতে হবে, এসব বিষয় কিন্তু বলা হয়েছে। আসলে এগুলো হচ্ছে অর্থ বিল। আর এটি অর্থমন্ত্রী কিংবা তার সঙ্গে ভারপ্রাপ্ত কোনো মন্ত্রী অর্থাৎ লোকসভা ভারপ্রাপ্ত কোনো মন্ত্রী এই বিলটি উত্থাপন করতে পারেন। এবার আমরা আলোচনা করব অর্থ বিল পাশের পদ্ধতিটি কেমন। আমরা জানি ভারতীয় সংবিধানের 109 নম্বর ধারা অনুসারে সংবিধানে অর্থ বিল সংক্রান্ত বিস্তারিত আলোচনা এবং ব্যাখ্যা করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে অর্থ বিল কিভাবে পাশ করা হবে লোকসভায় সে সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে বলা হয়েছে। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে
এই অর্থ বিল সংসদে অর্থাৎ লোকসভায় কেবলমাত্র অর্থমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে অর্থাৎ পূর্বে অনুমতি নিয়ে লোকসভায় এই বিলটি উত্থাপন করতে পারেন। আর লোকসভায় এই বিলটি উত্থাপন করার পর 3টি পর্যায় সাধারণত অন্যান্য বিলের মতো তাকে অতিক্রম করতে হয়। অতিক্রম করে অর্থাৎ পাঠদান শেষ করতে হয় এবং পাঠদানের শেষে সেই বিলটি অধ্যক্ষের একটা শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট তার সাথে এনক্লোজ অর্থাৎ সংযুক্তকরণ করে বিলটি রাজ্যসভায় পাঠাতে হয়। আর রাজ্যসভা থেকে ফেরত পেলে সেই বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয়। এখানে আমাদের যে লোকসভায় প্রথম যে উত্থাপিত হবে তার একটা শিরোনাম অর্থাৎ বিলের প্রত্যেকটা একটা শিরোনাম, যেমন আজকে আমাদের আলোচ্য বিষয়ের শিরোনাম আছে অর্থ বিল পাশের পদ্ধতি, ঠিক এই রকম একটা শিরোনাম কিন্তু সেখানে সংযুক্ত করে প্রথম পাঠ শেষ করা হয় শিরোনাম দিয়ে তারপরে সেই বিলটিকে দ্বিতীয় এবং তৃতীয় পাঠের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় এবং সেই প্রস্তুতি সমাপ্তিতে অর্থাৎ পাঠদানের শেষে রাষ্ট্রপতির সার্টিফিকেট সংযুক্ত করে পরবর্তী ধাপে উন্নীত করা হয়। এবার দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি লোকসভায় যেহেতু এটি পাশ হয়ে গেল বিলটি, অতঃপর বিলটিকে পাঠানো হয় রাজ্যসভায়। ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের রীতি অনুসারে লোকসভায় কোনো বিল অর্থাৎ অর্থ বিল গৃহীত হওয়ার পর সেই বিলটিকে রাজ্যসভায় পাঠাতে হয়। তবে এখানে মনে রাখার দরকার, রাজ্যসভায় এই বিলটিকে কোনো রকমভাবে সংশোধন করতে পারে না। তবে সংশোধনে করার জন্য রাজ্যসভা কেবলমাত্র সুপারিশ বা প্রস্তাব আকারে রাখতে পারে। তবে সেই ঘটনাটি 14 দিনের মধ্যে হওয়া দরকার। অর্থাৎ লোকসভা কোনো অর্থ বিল যদি রাজ্যসভায় পাঠালে সেই বিলটিকে তার যাবতীয় প্রস্তাব অর্থাৎ সুপারিশ রাজ্যসভাকে 14 দিনের মধ্যে আবার লোকসভার কাছে প্রেরণ করতে হয়। এবার আমাদের আসবো 3 নম্বর স্টেজে। তা লোকসভায় পাশ হয়ে গেল, রাজ্যসভায় পাশ হয়ে গেল। এবার কি করতে হবে আমাদের করতে হবে সেই বিলটিকে রাষ্ট্রপতির কাছে আমাদেরকে পাঠাতে হবে। ভারতীয় সংবিধান এর রীতি অনুসারে রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে কেবলমাত্র লোকসভায় অর্থ বিল উত্থাপন করা যায়। আর এই অর্থ বিলটি কেবলমাত্র অর্থমন্ত্রী কিংবা লোকসভায় ভারপ্রাপ্ত কোনো মন্ত্রী এই অর্থ সংক্রান্ত বিল উত্থাপিত করতে পারে। তবে উত্থাপিত হওয়ার আগে অবশ্যই রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিতে হয়। রাষ্ট্রপতির অনুমতি ভিন্ন কোনো অর্থ বিল লোকসভায় উত্থাপিত হতে পারে না। তাই লোকসভায় সেই অর্থ বিলটি পাশ হওয়ার পর রাজ্যসভায় পাঠানো হয়, রাজ্যসভা থেকে আবার ফেরত আলে সেই বিলটিকে পাঠানো হয় আমাদের রাষ্ট্রপতির কাছে। আর রাষ্ট্রপতি এখানে সেই বিলের স্বাক্ষর বা সম্মতি প্রদান করতে তিনি বাধ্য থাকেন। কেন বাধ্য থাকেন? যেহেতু রাষ্ট্রপতির কাছ থেকে পূর্বানুমতি নিয়ে এই বিলটি লোকসভায় উত্থাপিত হয়েছিল, সেই কারণে রাষ্ট্রপতি এই বিলের সম্মতি প্রদান করতে বাধ্য থাকেন। ঠিক এইভাবে এই 3টি স্টেজে আমাদের ভারতীয় সংবিধানে
সংসদে অর্থাৎ পার্লামেন্টে অর্থ বিল পাস হয়। তাহলে প্রথম স্টেজে বলে আমরা লোকসভায় উত্থাপিত হবে, দ্বিতীয় স্টেজে আমাদের রাজ্যসভায় উত্থাপিত হবে, তৃতীয় স্টেজ হলো আমাদের রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে হবে। তো তিনটে স্টেজে আমরা আলোচনা করে দিলাম অতি প্রাঞ্জল এবং সাবলীল ভাষায়। এবার আমরা এই প্রশ্নটা শেষ করব। শেষ করতে গেলে আমাদের যেভাবে আমরা শেষ করতে আমরা অভ্যস্ত, অর্থাৎ তোমাদেরও সেইভাবে শেষ করতে হবে। সেই পদ্ধতিটা হলো, পরিশেষে আমরা বলতে পারি যে অর্থ বিল ক্ষেত্রে লোকসভায় বিশেষ প্রাধান্য পরিলক্ষিত হয়, অর্থাৎ অর্থ বিল পাশের ক্ষেত্রে লোকসভার প্রাধান্য আমরা দেখতে পাই। কেন? কারণ এই বিল অর্থমন্ত্রী বা লোকসভার অন্য কোনো মন্ত্রী এই বিলটি উত্থাপিত করতে পারে। আর লোকসভার অর্থমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী এই বিলটি উত্থাপিত হওয়ার অর্থ এই যে এই অর্থমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী লোকসভার সদস্য। আর লোকসভার সদস্য মানে তিনি মন্ত্রী পরিষদের সদস্য। আর মন্ত্রী পরিষদের সদস্য হওয়ার কারণে সেই দলটি সংখ্যাগরিষ্ঠ দল, আর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ পরোক্ষভাবে এই অর্থ বিলের ক্ষেত্রে অর্থ বিনিয়োগ, ব্যয় সংকোচন বা অন্যান্য আর্থিক বিষয়ের সঙ্গে কর ধার্য বিলোপ পরিবর্তন, নানান কিছু বিষয় অর্থ সংক্রান্ত বিষয়গুলি সিদ্ধান্ত নেবার প্রধান কারিগর হলেন প্রধানমন্ত্রী। আর এটি ভারতীয় সংবিধান অনুসারে অতি বাস্তব এবং গণতান্ত্রিক একটি পর্যায়, একথা আমরা বলতেই পারি। তো আশা করি আজকে আমরা যে ভিডিওটি তোমাদের কাছে আমরা উপস্থাপিত করলাম তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের পাশে অবশ্যই তোমরা থাকবে এবং কমেন্টস করে আমাদের জানাবে। তবে আজ আসি, আবার অন্য কোনো ভিডিওয় তোমাদের সাথে আমাদের এরূপভাবে এমন সাত সকালে আবার দেখা হবে। নমস্কার।